আছে। স্থিরতড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স এই সম্পর্কে আমাদের এইটার আনসারটা দেখি যে কয়জন দিতে পারো। যে আমরা দেখছিলাম যে তাপগতিবিদ্যা সম্পর্কে জানছিলাম, কিন্তু এখন দেখি যে তড়িতের আবিষ্কারক কে। এই যে তড়িৎ, সেই তড়িৎটার আবিষ্কারক কে, যেটা আমাদের জীবনটাকে একদম পাল্টে দিয়েছে। এটার আনসারটা আমাকে দিয়ে দিবা। তড়িতের আবিষ্কারক আর হচ্ছে গাড়ির চাকার মাধ্যমে কোন প্রক্রিয়াটা চলে, এই দুইটা কোশ্চেন আনসার। আমরা চলো যাই সামনের দিকে যাই। কুলম্বের সূত্র আমরা জানি যে মহাকর্ষের একটা সূত্র আছে, F = g * m1m2/r²। সেম একই সূত্র এখানে, F = 1/4πε0 * q1 q2/r²। জাস্ট এই সূত্রটারই ব্যাখ্যাটা আমরা সূত্রটা এখানে দেখব যে শূন্য মাধ্যমে দেখো F = 1/4πε0 q1 q2/r²। তাহলে আমরা বলতে পারি যে কুলম্বের সূত্রটা এই বলের সাথে দূরত্বের সম্পর্ক কেমন, বর্গের ব্যস্তানুপাতিক, বলের সাথে এপসাইলনের সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক, চার্জের সম্পর্ক কেমন সমানুপাতিক। জাস্ট এই সূত্রটা। এখানে এপসাইলনের মান কত 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এটা মেডিকেলের কোশ্চেন এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো এই যে Q1 Q2 যে আমরা পড়লাম, এই দুইটা চার্জের মাঝে আকর্ষণ বা বিকর্ষণ কয়টি শর্তের উপর নির্ভর করবে সেটা হচ্ছে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে তিনটি শর্তের উপর। যেমন এক হচ্ছে চার্জের পরিমাণ, যেটা আমরা জানলাম F = 1/4πε0 Q1 Q2 অর্থাৎ চার্জের পরিমাণ /r², অর্থাৎ চার দুটির মধ্যবর্তী দূরত্ব, চার দুটি মাধ্যম 1/4πε0। ওই এপসাইলনটাই হচ্ছে মাধ্যমের হিসেবে কাজ করবে। যেমন শূন্য মাধ্যমে এপসাইলন একটা মান আছে, অন্যান্য মাধ্যমে আরো বাড়তে পারে কমতেও পারে। সীমাবদ্ধতা একটু হালকা জেনে নিতে পারো, তবে গুরুত্বপূর্ণ নয়। জাস্ট এটা বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন বস্তুর আকৃতি অপেক্ষা মধ্যবর্তী দূরত্ব যদি অনেক ছোট হয় সেক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং স্থির চার্জ বা চার্জ বিন্যাসের জন্য প্রযোজ্য হবে। আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটা হচ্ছে অনিয়মিত আকৃতির বা চার্জিত বস্তুর ক্ষেত্রে, বড় চার্জিত বস্তুর ক্ষেত্রে, বা গতিশীল চার্জের ক্ষেত্রে, বা আবদ্ধ চার্জের ক্ষেত্রে এরা প্রযোজ্য হবে না। আচ্ছা আচ্ছা, আগে দেখে নিই আগের আনসারটা কেমন দিছো। সম-আয়তন প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, সাবাস সাবাস, ভালো। সম-আয়তন প্রক্রিয়া, হ্যাঁ ঠিক আছে। সম-আয়তন, কারণ টায়ারে যত কিছুই করা হয়, তুমি যদি বলা হয় যে সমচাপ ঘুরতেছে, সমচাপ না, কারণ আয়তনটা টায়ারের চাকার কিন্তু সাইজ কিন্তু অল টাইম ঠিক থাকে, ভিতরে একটা ফিক্সড আয়তন মেনটেন করা হয়। আচ্ছা, এটা ছিল। তারেক বুরহান, অসংখ্য ধন্যবাদ। থ্যালেস, সাবাস। থ্যালেস, তোমার তড়িতের আবিষ্কারক হচ্ছে থ্যালেস, বিজ্ঞানী থ্যালেস অনেক আগে তড়িৎ আবিষ্কার করছিল। সেটা কিভাবে করছিল, তোমার বিভিন্ন যেমন আমরা বলছিলাম যে ইবোনাইট দণ্ড, এগুলো থেকে যে মাথায় যেমন আমরা চুলকালে এই করলে যেমন একটা কাগজ পরে তুলে ফেলা যায়, এখানে কিন্তু একটা কারেন্ট আছে, এগুলোই থ্যালেস আবিষ্কার করছিল। ওকে, সাবাস। এই কোশ্চেনটা না করতে একজন আনসার দিয়ে দিয়েছিল, অনক জাহান, ভালো। বায়ুতে 4 কুলম্ব এবং 8 কুলম্ব চার্জের মধ্যবর্তী দূরত্ব অসীম, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। এইগুলা কোশ্চেন কিন্তু মেডিকেলে চলে আসে, এটা ভাবতে পারো। তোমাদের মনে হবে যে ভাই আমার কাছে তো ক্যালকুলেটর নেই, আমি অঙ্কটা করতে পারবো না। এটা কি মনে হয় কোনো কারণ আছে? দূরত্ব অসীম মানে কি 1/r² = 1/0, তাই না? এটাকে উল্টে গেলে কি হয়ে যাবে, টোটালটুকু জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রিয়াশীল বল কত হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। এগুলো ট্রিকি কোশ্চেনে চলে আসে মেডিকেলে। ঠিক আছে, ওকে। তড়িৎ বল F = QE, এগুলো অনেক পড়ছে। F = QE, এই সূত্রগুলো অনেক পড়া হয়েছে। একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন, এগুলো এখন আর পড়ার কোনো দরকার নাই। আমরা জাস্ট খালি স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের তুলনার মধ্যে চলে যাই। যেমন দুইটা বস্তুর মাঝে কি আছে আমরা জানতাম যে F = g * m1m2/r²। তার মানে সূত্র প্রায় মিল সমান, অর্থাৎ বল দুটি মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, দুইটা বলি সংরক্ষণশীল বল, দুইটা বলি শূন্যস্থানে ক্রিয়া করবে, সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। বৈসাদৃশ্য হচ্ছে স্থির তড়িৎ বলটা অনেক বেশি শক্তিশালী, কারণ কি স্থির তড়িৎ বলটা একটা নির্দিষ্ট একটা দিতে হয়, তোমার একটা নির্দিষ্ট একটা বস্তুতে হয়। ঠিক আছে, স্থির তড়িৎ বল। এই জন্য মহাকর্ষ বল খুবই দুর্বল। আমরা জানি মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। আমরা একটা জিনিস জানতাম যে শতদম, সবল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল, এই চার ধরনের বলের মাঝে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল। স্থির তড়িৎ বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী দুটোই হতে পারে। মহাকর্ষ বল অল টাইম আকর্ষণধর্মী হবে। স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভরশীল, কারণ মাধ্যম ভেরি করে। মহাকর্ষ বল কখনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়, এটা একটু জানতে হবে। এটা আমাদের জিরো।
ঠিক আছে, কেউ আবার ক্যালকুলেটর নিয়ে এটা অঙ্ক করে নাই, যাক ভালো। শেষ। এবার আসো, তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কোনো কিছুর ক্ষেত্র বলতেই জানি যে অঞ্চল জুড়ে তার প্রভাবটা বিস্তার রয়েছে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। এককটা কি? নিউটন পার কুলম। কখনো এককগুলো মুখস্থ করার চেষ্টা করবো না, যা সূত্রগুলো মনে রাখবা। সূত্রগুলো মনে রাখলে তোমার এমনি তোমার একক চলে আসবে। ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, বলের একক নিউটন, চার্জের একক কুলম। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের একক কি হচ্ছে? নিউটন পার কুলম। শেষ। বৈশিষ্ট্য জাস্ট রিডিং দিবা, মেডিকেলের জন্য এত এত ইম্পর্টেন্ট না, তোমাদের ইন্টারের জন্য এত ইম্পর্টেন্ট না, এত কোশ্চেন এখান থেকে আসে না, জাস্ট দেখে নিবা। যেমন বিস্তৃত চার্জের উপর নির্ভর করে, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর ক্ষেত্র, এটা অবশ্য তড়িৎ ক্ষেত্রটা ভেক্টর ক্ষেত্র। এই টপিকগুলো অর্থাৎ কোনটি স্কেলার রাশি এবং কোনটি ভেক্টর রাশি, এটা আবার পাবা ফিজিক্স ফার্স্ট পেপারের 2য় অধ্যায় ভেক্টরে। সেখানে স্কেলার এবং ভেক্টরে সবগুলো এক্সাম্পলটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আহিত তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র অসীম, বাস্তব নিশ্চয়তা, আকর্ষণ, এগুলো জাস্ট একবার রিডিং দিও। তড়িৎ বিভব, বিভব মানেই হচ্ছে একটা কাজ, ঠিক আছে। একটা বস্তু অসীম থেকে একটা ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে, সেটা হচ্ছে বিভব। তো কাজটা কত? ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। ভি হচ্ছে বিভব, কিউ হচ্ছে চার্জ। এটা একটা স্কেলার রাশি, এককটা যা সূত্র দেখে বোঝা যাচ্ছে, বিভব একক ভোল্ট, চার্জের একক কুলম। তাহলে ভোল্ট পার কুলম। শেষ। তো এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন পৃথিবীর বিভব শূন্য। দূরত্ব যত বৃদ্ধি পাবে বিভব তো মানে দূরত্বের সাথে সাথে বিভব হ্রাস পায়। অর্থাৎ একটা জিনিসকে সর্বোচ্চ অসীমে এর বিভব শূন্য, এর পর থেকে আরো কাছে আনতে 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 আর বিভবটা আরো মাইনাস হতে থাকে, ঠিক আছে। এই জন্য হচ্ছে যে অসীমে বিভব শূন্য ওইটাই সর্বোচ্চ, এরপর যত কাছে আসবে তত বিভব হ্রাস পাবে। তো এই বিভব প্রাবল্য পরস্পর সমানুপাতিক, এটা একটু জেনে নিবা যে ভি ইজ ইকুয়াল টু ই বলা হয়। আচ্ছা, বিভব পার্থক্য সূত্রটা, বিভব পার্থক্য মানে কি? এক বিন্দু থেকে আরেক বিন্দুর মধ্যে যে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে কি? বিভব পার্থক্য। সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইডি। এটা একটি স্কেলার রাশি। খেয়াল করো, পৃথিবীর বিভবটা কত? শূন্য। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত? শূন্য। ইলেকট্রন ভোল্ট, এই বিভবের ক্ষেত্রে আরেকটা একক ইউজ করা হয়। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻⁹। আর মেগা ইলেকট্রন ভোল্ট মানে কি? মেগা কত? -6, মানে মেগা কত? 6, তাই না? 10⁶। তাহলে আমাদের 19 থেকে 6 বাদ দিলে কত আসছে? 13। জাস্ট এভাবে মনে রাখবা, এটা কিন্তু মেডিকেল একটা কোশ্চেন। আচ্ছা, সমবিভব তল মানে যে তলের সমস্ত বিন্দুতে বিভবের মান সমান, সেটাকে বলা হয় সমবিভব তল, ঠিক আছে। এটার বৈশিষ্ট্যটা কি আছে? যেমন তড়িতায়িত পরিবাহী তল সর্বদা সমবিভব তল, তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, বিভব অল টাইম সমকোণে ছেদ করবে। পৃষ্ঠ বরাবর তড়িৎ প্রাবল্যের কোনো উপাংশ থাকে না। জাস্ট রিডিং একবার দিবা, তেমন মেজর ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখি তো, বাসাবাড়ি সম্পর্কে কার আইডিয়া আছে? আর্থিংটা কি? এই ওয়ার্ডটা অনেকেই পরিচিত আমরা আর্থিং এর সাথে। আর্থিংটা কি একটু বলবা? আর্থিং কি? আমাদের বাসা বাড়িতে আর্থিংটা কিন্তু অল টাইম ইউজ করা হয়, প্রত্যেকটা বাসাতেই আর্থিং আছে। এই আর্থিং জিনিসটা কি? ওকে, তারপর আসো আর্থিং। তোমরা আনসারটা দিতে থাকো, মাত্র কয়েকজন দিছো, আরো আনসার দাও। এবার আসো তড়িৎ দ্বিমেরু, এই টপিকটাও অবজেক্টিভের জন্য আমাদের ইম্পর্টেন্ট। মানে দ্বিমেরু বলতে কি? দুইটা মেরু থাকবে, অর্থাৎ একটা পজিটিভ থাকবে, একটা কি থাকবে? নেগেটিভ থাকবে। তাহলে এই দুই মেরু যখন একটা সমপরিমাণ কিন্তু কি থাকতে হবে? বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি যখন থাকবে, তখন দ্বিমেরু গঠিত হয়। তোমাদের জন্য এক্সাম্পলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন দ্বিমেরুর এক্সাম্পল তোমাদের এই চারটাই বইয়ে দেওয়া আছে, যেমন হাইড্রোজেন পরমাণু, পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া। তারপর হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। ভ্রামকের সংজ্ঞা আমাদের মুখস্থ করতে হবে না, আমরা খালি ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়, কিউ ইন্টু 2L, অর্থাৎ চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্বকার গুণফলটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এককটা কি? চার্জ একক কুলম, দূরত্বের একক মিটার, অর্থাৎ কুলম মিটার। এটা একটা ভেক্টর রাশি। দেখি তো আমাদের আর্থিং এর আনসারটা কে কে দিছো? নিউট্রাল চার্জ অন আর্থ, ভূ সংযোগ করা। আর্থিং মানে যে ভূ সংযোগ করা, মাটির সাথে সংযোগ দিতে হবে, এটা সবাই বুঝে। আর্থিং মানে আর্থ, ইং মানে হচ্ছে এটা কানেকশন করা। একটু ডিটেলসে আমি জানতে চাচ্ছিলাম।
আর্থিং কেন দেওয়া হয়, কি করা হয়। ওকে, তড়িতাহিতকরণ সারণী, এটা তোমাদের তপন স্যারের বইয়ে একটা ইনফরমেশন। সেটা হচ্ছে আমরা জানি যে একটা জিনিসকে আরেকটা জিনিস দ্বারা ঘষলে একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যে সেটা না, জাস্ট এমনি জেনে রাখো। তোমরা যেহেতু সেকেন্ড ইয়ার আছো, তোমাদের কাছে জানার জন্য অনেক সময় আছে এখন, ঠিক আছে। কিন্তু সামনে যখন পরীক্ষার্থী হয়ে যাবে তখন তোমাদের জন্য এগুলো জিনিস একদম লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু সময় আছে একটু জেনে নাও। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম, একটা জিনিসকে যখন আরেকটা জিনিস দ্বারা ঘষা হয়, একটা পজিটিভ হবে, একটা নেগেটিভ হবে। এন্ড কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে সেটার জন্য এটা দেখো, ফার, পশম, ফ্লানেল, গালা, কাচ, অভ্র, বিড়ালের চামড়া, এই ইত্যাদি যেগুলো আছে এখানে নিচে একটা ছন্দ দিয়ে রাখছি। যেমন ফাপা গ্লাসে কে আমাকে, বিড়াল ঋতুকে পানি দেয়, মায়ের রাধা গন্ধই পিটাই ছিল পেট। এই লেন্টের দ্বারা বোঝাচ্ছে যে উপরেরটাকে দিয়ে যদি নিচেরটাকে ঘষা হয়, অর্থাৎ সাপোজ একদম উপরে দেখো ফার, এটাকে যদি ডান পাশে একদম কর্নার দেখো সেলুলয়েড দ্বারা ঘষা হয়, তার মানে একটা উপরে আছে একটা নিচে আছে, উপরেরটা ধনাত্মক হবে নিচেরটা ঋণাত্মক হবে। অর্থাৎ ফার হবে ধনাত্মক আধানে আহিত আর সেলুলয়েড হবে ঋণাত্মক আধানে আহিত। এটাই হচ্ছে। তেমনি ভাবে উপরেরটা দ্বারা নিচেরটা ঘষলে উপরেরটা হবে ধনাত্মক, নিচেরটা হবে ঋণাত্মক। ওকে, আসো দেখি এবার। আচ্ছা, ধারক, ঠিক আছে। ধারক মানে কি, যে ধারণ করে, তাই না। তাহলে এখানে তড়িৎ বিজ্ঞানের ভাষায় যেটা চার্জ সঞ্চয় করে রাখার প্রক্রিয়াটা হচ্ছে ধারক। আর এই বৃদ্ধি করতে মানে প্রবাহীর বিভব এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জ তোমাকে সঞ্চিত রাখতে হবে সেটা হচ্ছে তার ধারকত্ব। একে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা। শেষ। তাহলে এখন আসলে ধারকত্ব কিভাবে বৃদ্ধি করা যায় এটা একটু জানতে হবে। আমাদের সূত্রটা একটু জেনে নিই, সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এপসাইলন নট হচ্ছে কি ভেদন যোগ্যতা, এটা হচ্ছে ক্ষেত্রফল, ডিটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে স্বাভাবিকভাবে বলতে পারো এ মানে ক্ষেত্রফল বৃদ্ধি করে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে পাদদ্বয়ের মধ্যে ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করলে এবং পাদদ্বয়ের একটি মধ্যবর্তী ভূ সংযোগ করলে ধারকত্ব বৃদ্ধি করা যায়। যা সূত্র থেকে আমরা এই ব্যাখ্যাগুলো পাই। ধারকের সমবায়, এই ধারকের সমবায় নিয়ে আমার আলোচনা করার তেমন কোনো ইচ্ছা বা আগ্রহ বা কোনো কিছুই নাই। কারণ কথা হচ্ছে এই ধারক আর হচ্ছে তোমাদের রোধ, রোধের সমবায় শ্রেণী এবং সমান্তরাল, তেমনি একইভাবে ধারক ও সমবায় দুইটাই শ্রেণী এবং সমান্তরাল, জাস্ট উল্টাটা। রোধ এবং ধারকত্ব জাস্ট উল্টাটা। রোধে যেটা শ্রেণী যোগ করতে হতো আর ধারকে সেটা খালি কি করতে হবে, 1/e করে করতে হবে। এখানে দেখো শ্রেণী সমবায় হচ্ছে 1/c is equal to 1/c1, 1/c2, 1/c3 etc। আর সমান্তরালের ক্ষেত্রে আমরা রোধে করতাম হচ্ছে 1/p দ্বারা, 1/p is equal to 1/c। এখানে রোধে আমরা করব cp is equal to c1 plus c2 plus c3 এভাবে। এখন দেখো একটা অবজেক্টিভ যেটা প্রায় তোমাদের অঙ্কেও আসে, অবজেক্টিভেও আসে, অর্থাৎ সৃজনশীলও আসে, অবজেক্টিভেও আসে। সেটা হচ্ছে একটার সাথে আরেকটার সম্পর্ক এত গুণ বৃদ্ধি করলে, ঠিক আছে। ধারকত্ব মানে কি, ধারক যদি সংখ্যা যদি বাড়ে, যে এতটি ধারক পরস্পরে শ্রেণী সমবায়ে যে কত হবে, ধরো 4টি ধারক এখানে আছে, এদের শ্রেণীতে থাকলে যে পরিমাণ ধারকত্ব পাবা সমান্তরালে থাকলে তার কত গুণ পাবা, ঠিক আছে। এই ধরনের একটা কোশ্চেন থাকে। সেটার জন্য জাস্ট খালি এই সূত্রটা মনে রাখবা, সিপি ইজ ইকুয়াল টু এন স্কোয়ার সিএস। সিপি হচ্ছে সমান্তরালে ধারকত্ব, এন হচ্ছে ধারকের সংখ্যা, সিএস হচ্ছে শ্রেণীতে ধারক। অর্থাৎ এখানে দেখো 4টি ধারক বলা হয়েছে, শেষ, আর কোনো কিছু দরকার নাই। 4টি ধারকে মানে কি, সিপি এর সাথে সিএস এর সম্পর্ক 16, সিপি ইজ ইকুয়াল টু 16 সিএস। তাহলে সিএস ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1/16 সিপি। শেষ। এইভাবেই তোমরা এই অঙ্কটা করতে পারো। এখন আসো ধারক এবং পরাবৈদ্যুতিক মাধ্যম। ধারক সাধারণত 4 ধরনের হয়, বায়ু ধারক, অভ্রধারক, কাগজ ধারক আর তড়িৎ বিশ্লেষক ধারক। সিরামিক ধারক এক্সট্রা মনে রাখার দরকার নাই। এই ধারকের মাধ্যম কি কি আছে সেটা একটু জানতে হবে। যেমন বায়ু ধারকে কি থাকবে, বায়ু থাকবে। অভ্রধারকে অভ্র থাকবে। কাগজ ধারকে কি থাকবে, প্যারাফিন ভেজানো মোম। এই জায়গাগুলাই ইম্পর্টেন্ট। কাগজ ধারক এবং তড়িৎ বিশ্লেষক ধারক এই দুইটাই ইম্পর্টেন্ট তোমাদের। কারণ বায়ু ধারক অপরধারক এমনি বোঝা যায়, কিন্তু কাগজ ধারক এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষক ধারক বোঝা যায় না। এই জন্য এই জায়গাটা একটু মনে রাখতে হবে। এবার আসো
এই জায়গাটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ধারকের ব্যবহার। কাগজ ধারক হচ্ছে টিউন সার্কিটে ব্যবহার করা হয়, পরিবর্তনী ধারক হচ্ছে বেতার গ্রাহক যন্ত্রের টিউনিং এর কাজে, স্থিরমান বা স্থিরমান বা অভ্রধারক হচ্ছে ইলেকট্রনিক বর্তনীতে, সিরামিক ধারক বেতার গ্রাহক যন্ত্রে, তড়িৎ বিশেষক ধারক হচ্ছে বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রথম চারটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, পরে যে আছে ধারকের ব্যবহার এগুলো হচ্ছে ওভারঅল। কম্পিউটারে, কিবোর্ডে, ফ্ল্যাশ ফটোগ্রাফিতে, চার্জ সঞ্চিত করতে, ফিল্টার সার্কিট স্পন্দকে, ডিসি ব্লকিং হিসেবে। এই জায়গাটায় যে প্যাচটা তোমাদের লাগবে তোমাদেরকে সুন্দর করে অবজেক্টিভে দিয়ে দিবে। ফ্ল্যাশ ফটোগ্রাফিতে চার্জ সঞ্চিত করতে, ফিল্টার সার্কিটে, বৈদ্যুতিক বর্তনীতে, এসি ডিসচার্জিং এর জন্য বা এসি ব্লকিং হিসেবে থাকবে। এভাবেই তোমাদেরকে কনফিউশনে ফেলে দিবে। এই জন্য এই জায়গাটা একটু ভালোভাবে মনে রাখবে। শেষ আমাদের এই চ্যাপ্টারটা এন্ড। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া স্থির তড়িৎ এত কম পড়াইলেন কেন? স্থির তড়িৎ কম পড়ানোর একটাই কারণ হচ্ছে স্থির তড়িৎ থেকে তোমাদের থিওরিটিক্যাল বিষয়গুলাই জাস্ট খালি ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন তোমরা আরেকটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে যে ভাইয়া কোনো সৃজনশীল কিছু দেখাইলেন না, সৃজনশীল এখন কি পড়বো? আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই যে একটু আগে যে কোশ্চেন করছিলাম সেটা কি আছে, বজ্রপাত থেকে বিল্ডিং কে রক্ষা করার জন্য। ও মা, তার মানে তুমি সবসময় কি রেডি হয়ে আছো যে কখন বজ্রপাত পড়বে? আচ্ছা, মাটির সাথে সংযোগ দিতে দ্য সিম্পল পাথ অফ দ্য লিকেজ কারেন্ট, বজ্রপাত থেকে বিল্ডিং কে রক্ষা করার জন্য, বজ্রপাত থেকে বিল্ডিং কে রক্ষা করার জন্য, মানে কি একজনটা কি দুইবার কপি করছো নাকি? সেম জিনিসই সেম কপি। ভাই আজকে লেকচারে ভিডিও পিডিএফ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর্থিং জিনিসটা হচ্ছে মেইনলি তোমরা দেখবা যে আমাদের সকেটে, আমাদের যখন কারেন্টের সকেটে দুইটা পয়েন্ট, কিন্তু এটা পজিটিভ এটা নেগেটিভ, আমাদের কিন্তু দুইটা দিয়ে কাজ হয়ে যায়, কিন্তু এক্সট্রা আরেকটা থাকে, সেটা হচ্ছে আর্থিং এর জন্য। যেগুলো 3 পিনে আছে সেটা হচ্ছে আর্থিং এর জন্য। কারণ যখন কোনো কারেন্ট যখন এক্সট্রা চলে আসে, আমার সামর্থ্য নাই, আমি যদি এক্সট্রা খাবার আমাকে নেই তাহলে আমি খেতে পারবো? তখন কি আমি বমি করে ফেলে দিব না? এই বমি করে ফেলে দেওয়াটাই হচ্ছে আর্থিং। অর্থাৎ এক্সট্রা যখন বিভব আসবে, এক্সট্রা যখন কারেন্ট আসবে, আমার প্রয়োজনের অতিরিক্ত যে কারেন্ট আছে সেটাকে আমি জাস্ট খালি আর্থিং এর সাথে সংযোগ করে দিব। আমরা জানি পৃথিবী বিভব শূন্য, অর্থাৎ ওইখানে নিলে কোনো কাজই হচ্ছে না। অর্থাৎ পৃথিবীতে যদি হাজারই করো তখন কি কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমরা ওই সেটাকে আর্থিং করে করে ফেলি। ঠিক আছে, বজ্রপাত থেকে বিল্ডিং এ রক্ষা করার জন্য সেটাও অবশ্য একটা কারণ। কারণ কথা হচ্ছে যে বজ্রপাত যখন হয় তখন হচ্ছে এক্সট্রা যখন কারেন্টের একটা হেফাজত সৃষ্টি হয়ে যায়, তখন ওই এক্সট্রা কারেন্টকে তোমার নিয়ন্ত্রণ করার জন্য করা হয়। কারণ বজ্রপাত থেকে স্বাভাবিকভাবে যে বিজ্ঞানে ধারণা করছে যে একটা বজ্রপাতকে যদি সম্পূর্ণভাবে আটকানো হয় তাহলে আমেরিকার মতো একটা দেশে 3 বছরের কারেন্ট চলবে। চিন্তা করা যায়, তাহলে এত পাওয়ার প্ল্যান্টের কোনো দরকারই ছিল না। আচ্ছা, কারেন্ট শক থেকে বাঁচার জন্য ভালো, অনেকে আনসার দিছো কারেক্ট। ঠিক আছে, চ্যাপ্টার এন্ড। এবার আসো তোমাদের প্রয়োজনীয় জিনিস, এতক্ষণ ছিল মেডিকেল রিলেটেড, এখন তোমাদের আসি একটু ইন্টারের জন্য। ঠিক আছে, আর বেশি টাইম নিব না। ম্যাথ পার্ট। এখন কথা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের যখন ম্যাথ সৃজনশীল করতে যাবা, এতক্ষণ তো অবজেক্টিভের আকারে দেখালাম, এখন একটু ম্যাথ আকারে দেখো যে সৃজনশীল যখন করতে যাবা একটু স্ট্যাটিস্টিক্স আকারে করলে ভালো হয়। যেমন তোমাদের শুধু তাপগতিবিদ্যা যদি তোমরা পড়ো, তোমাদের তাপগতিবিদ্যা থেকে একটা সৃজনশীল আনসার করতে পারো। অর্থাৎ একটা চ্যাপ্টার যদি ভালোভাবে পড়ো তাহলে তোমার ওভারঅল ক্লিয়ার, মানে একটা সৃজনশীল ক্লিয়ার পাঁচটার মাঝে। তারপর স্থির তড়িৎ এবং চলতড়িৎ দুইটা পড়লে একটা ক্লিয়ার। ঠিক আছে, এই দুইটায় অনেকের অনেক ঝামেলা হয়, আসলে দেখি আজকে একটু ঝামেলাটা একটু নিবারণ করতে পারি কি না। তারপর হচ্ছে চৌম্বক থেকে যদি দুইটা পড়ো, একটা পাওয়ার কথা, পাওয়ার কথা না একটা পাবাই। যদি শুধু 4 পড়ো রিস্ক নিয়ে তাহলে একটা শিওর পেয়ে যেতে পারো। ঠিক আছে, শুধু 4 পড়লেও একটা পাইতে পারো, কিন্তু সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়, 4 এবং 5 থেকে একটা আসে। তারপর আলো থেকে একটা আসবে, অর্থাৎ 6 এবং 7 থেকে একটা আসবে। আরেকটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে অষ্টম অধ্যায়, সেটা থেকেও একটা আসবেই। অষ্টম এবং নবম থেকে একটা একটা করে আসেই, দশম থেকেও একটা আসেই। যেটা তুমি যদি একটু চালাক হও তাহলে হচ্ছে, আমি যদি হইতাম তাহলে হচ্ছে তাপগতিবিদ্যা পড়তাম, অষ্টম অধ্যায় পড়তাম, নবম অধ্যায় পড়তাম, দশম অধ্যায় পড়তাম, 4টা সৃজনশীল পেয়ার আর একটা সৃজনশীল। কি আমি সারা বছর কেমনি কি পড়াশোনা ছাড়াই থাকবো? এভাবে যদি পড়ো একটু কাজে দিয়ে দিবে। এখন আসো ম্যাথ পার্টে থার্মোডাইনামিক্সে আমাদের সূত্রগুলো কোনগুলো লাগবে। ঠিক আছে, সূত্রগুলো দেখো, এখানে অনেকগুলো সূত্র দিছিলাম, আমি সূত্রগুলো নিয়ে এত বেশি কথা বলবো না, জাস্ট 3 নম্বর সূত্রটা ডিকিউ করা হয়ে গেছে। 4 নম্বর সূত্র পিভি ইকুয়াল টু এনআরটি পড়ছো,
আমাদের এদিকে আর কিছু লাগবে না। 8 নম্বর সূত্র এখানে দেখো, 10 নম্বর সূত্র তোমাদেরকে বলছিলাম পিভিডি দেওয়ার গামা, এই রিলেটেড জিনিসগুলো এখান থেকে পড়তে। 12 নম্বর সূত্র T1 V1 গামা মাইনাস 1, T2 V2 গামা মাইনাস 1, শেষ। তারপর হচ্ছে এদিকে আর সূত্র লাগবে না। 15 নম্বর সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। T1 মাইনাস T2 তুমি যদি এই আকারে না লেখো, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তোমাকে মনে রাখতে হবে যখন এই সূত্র দিবা, T1 হচ্ছে তাপ উৎস, T2 হচ্ছে তাপ গ্রাহক। অবশ্যই তাপ উৎসের তাপমাত্রা বেশি হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে W ইজ ইকুয়াল টু ms ডেল থিটা। ওই যে W আমরা পড়ছিলাম Q ইজ ইকুয়াল টু ms ডেল থিটা, মূলের আপেক্ষিক তাপ যে পড়ছিলাম সেটা। তারপর লাস্ট আমাদের ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য সেটা হচ্ছে 18 নম্বর সূত্রটা দিয়ে ds ইজ ইকুয়াল টু dq বাই dt, ঠিক আছে। এই কয়টা সূত্র যদি পড়ো তাহলে এই চ্যাপ্টার থেকে মোটামুটি ক্লিয়ার। এবার আসো প্রত্যেকটা সূত্রের একটা করে আমরা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন এই সূত্র দিয়ে সাধারণত অঙ্ক আসে না, তবে অবজেক্টিভে আসতে পারে। থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা, মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এক্স, সেটা রোধ হতে পারে, সেটা তাপমাত্রা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর এক্স আইস হচ্ছে ওই জিনিসটার বরফ বিন্দু, অর্থাৎ স্থির নিম্ন স্থানাঙ্ক, নিম্ন স্থির বিন্দু যেটাকে বলছিলাম। আর এক্সট্রিম হচ্ছে বাষ্প মানে বহিকরণের তাপমাত্রাটা, আর এক্স আইস হচ্ছে বরফীকরণ তাপমাত্রাটা। আর এই 100°C যদি তোমরা সেটাকে সেলসিয়াস স্কেলে করতে চাও তাহলে 100 দিবা, যদি তোমরা ফারেনহাইট স্কেলে করতে চাও তাহলে 180 দিবা, ঠিক আছে, শেষ। এখন আসলে একটা এক্সাম্পল দেখো, জাস্ট খালি এখানে সূত্র প্রয়োগ হবে। যেমন 0°C তাপমাত্রা এবং 100°C তাপমাত্রা, দেখো দুইটা মানে দিয়ে দিছি, একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, একটা হচ্ছে উচ্চ স্থির বিন্দু। রোধ দেওয়া কত 9 এবং 22। থার্মোমিটার একটি তরলে স্ফুটনাঙ্কে রাখলে রোধ পাওয়া যায় কত 36। অর্থাৎ আমরা একটু যে দেখছিলাম যে আর থিটা, এই আর থিটার মান 36। এখন নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু মানগুলো বসাই দিলেই তুমি ডাইরেক্ট থিটাটা পেয়ে যাবা। এই ধরনের হচ্ছে এক ধরনের টাইপ। এখন আসলে দুই ধরনের টাইপ আমি তোমাদেরকে বলছিলাম যে গামার মানটা, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের সবকিছুই দেওয়া থাকবে, ঠিক আছে, জাস্ট খালি চিন্তা করে একটু বের করতে হবে। যেমন দেখো দেওয়া আছে 25°C তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে আবদ্ধ শুষ্ক গ্যাসে হঠাৎ করে সংনমিত, মানে কি চিকন করলে আয়তন অর্ধেক করে ফেলা। তার মানে কি আয়তন বলা হয়ে গেছে, ভি ইজ ইকুয়াল টু কি, V1 ইজ ইকুয়াল টু কি 2V। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে তাপমাত্রা কত, তাহলে তাপমাত্রা আর আয়তনের সাথে আমাদের একটা সূত্র আনতে হবে আগে। তাহলে তাপমাত্রা এবং আয়তনের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এখানে গামার মান দিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে। কোন সূত্রটা আছে, T(V1 গামা মাইনাস 1), এই সূত্রটা যখন জাস্ট বের করে তুমি T2টা বের করে ফেলবা। তারপরেও দেখো চাপ নির্ণয় করতে বলছে, তাহলে দেখো এখন আমি তাপ দিয়েও করতে পারবো, আয়তন দিয়েও করতে পারবো। তাহলে আমার কাছে সুবিধা না, যেমন আয়তন আমাদের কাটাকাটি করা যাবে, তাহলে আমরা আয়তন দিয়ে ডাইরেক্ট করে ফেলবো। তাহলে চাপ এবং আয়তনের সূত্র যে গামা সূত্রটা আছে সেটা আমরা ইউজ করলে আমার ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এক ধরনের। 2 নম্বর হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন অর্থাৎ কর্মদক্ষতা নিয়ে। তাহলে দেখো আমি তোমাদেরকে একটু বলছিলাম উৎসের তাপমাত্রা সর্বদা বেশি থাকবে। এখানে কোন তাপমাত্রা দেওয়া আছে, তাপ গ্রাহকের দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, কর্মদক্ষতা দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করব, এই কর্মদক্ষতা দিয়ে এই তাপ গ্রাহকের মাধ্যমে আমরা তাপ উৎসের নির্ণয় করে ফেলবো, তাই না। তাপ উৎসের তাপমাত্রা বের করে ফেলবো। তাহলে আমরা উৎসের তাপমাত্রা প্রথমে টিয়ন করলাম 600। সেম একই কাজ আমরা যদি 60% করতে যাই, 60% দিয়ে আবার সেই 27°C তাপমাত্রা তাপ গ্রাহক দিয়ে আমরা আরেকবার উচ্চের তাপমাত্রা নির্ণয় করে ফেলবো। সেটা কত হচ্ছে 650। তোমাদের মেজরিটি একটা জিনিস ভুল করে, তোমরা 750-এই তোমরা রেখে দাও। যেমন 60% যদি করতে হয় তাহলে উচ্চ তাপমাত্রা করতে হবে 750, কিন্তু ওইখানে একটু দেখো না কত বাড়াতে হবে, এটা একটু খেয়াল করবা কত বাড়াতে হবে, কারণ এই সিম্পল মিস্টেক গুলোই তোমাদের জন্য মেজর হয়ে যায়, ঠিক আছে। তখন জাস্ট খালি মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমাদের দক্ষতা রিলেটেড কোশ্চেন। এখন আসো একটু হাই লেভেলের কোশ্চেন, সেটা হচ্ছে যখন তোমাদের একটা উপর থেকে, এটা একটু চিন্তা করতে হবে, যেমন একটু উপর থেকে যখন একটা ভূমিতে পতিত হচ্ছে, মনে রাখতে হবে গতিশক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ, ঠিক আছে। গতিশক্তি আবার বিভব শক্তি একই জিনিস, তাই না। একই জিনিস বলতে কি মানটা একই, এটা নির্দিষ্ট স্টেজে। উপর থেকে যখন জিনিস নিচে পড়তেছে তাহলে সেখানে অবশ্যই কি কাজ করতেছে, বিভব শক্তি কাজ করতেছে। আর উচ্চতায় যদি বরফে ভর যদি m হয়, উচ্চতা h হলে আমরা জানি পতনে কাজ কত হচ্ছে, mgh হচ্ছে। এটা হচ্ছে বিভব শক্তিটা, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এই যে পতন যে পড়তেছে, এই পতনের 50% তাপে রূপান্তরিত হয়। অর্থাৎ কি, পতনের যে শক্তিটা আদি শক্তি ছিল তার 50% কি হচ্ছে, কাজ হচ্ছে। তার মানে আমাদের এমজিএইচ এর কত পার্সেন্ট, অর্ধেক হচ্ছে কাজ, শেষ। আমাদের এমজিএইচ পর্যন্ত শেষ, ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এমজিএইচ। তারপরে দেখো 50% তাপে রূপান্তরিত হয়, বরফের কত অংশ গলে গেছে, 1/4 গলে গেছে। তার মানে আমাদের জানতে হবে বরফের গলনের তাপমাত্রা, তাপটা। বরফের গলন যদি আমাদের তাপটা হয় ধরলাম এইচ, তাহলে এইচটা কি হচ্ছে তোমাদের কি ওই এমজিএইচ বাই জে, আমাদের এখানে হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ, ওই ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে এমজিএইচ, মানে মেইন শক্তিটা, সেই শক্তিটার অর্ধেকটা এখানে হচ্ছে, মানে জাস্ট আমরা জাস্ট খালি ডব্লিউ এর মানটা বসাই দিছি এখানে। আর 1/4 গলাতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 1/4, মানে আমাদের আগে যে তাপটা ছিল এম ভরের বস্তুর যে পরিমাণ তাপ ছিল তার 4/1 তাহলে আমরা ইনডাইরেক্টলি বলতে পারি ml/4 ইজ ইকুয়াল টু ওই mgh/2j। সেই হিসাবে কি আমরা কি ডাইরেক্ট কি এইচ কে বের করা যাবে, তারপর এভাবে এইচটা বের করে ফেলা। এটা একটু হাই লেভেলের কোশ্চেন, একটু চিন্তা করবে এটা নিয়ে। তারপর আসো এন্ট্রপি রিলেটেড। এই যে এন্ট্রপি রিলেটেড আমি বলছিলাম ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এন্ট্রপি, যদি তোমাদের তাপমাত্রাটা নির্দিষ্ট করে দেওয়া থাকে, যদি এখানে বলতো যেমন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত না 10 ডিগ্রি সেলসিয়াস না, তাপ 5 কেজি পানিতে যদি পরিণত করা হয়, তখন তার এন্ট্রপি কত আসবে। তখন তুমি ডাইরেক্ট সূত্র দিয়ে দিবে ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি, কারণ এখানে টি আমাদের একটাই। তাহলে যেহেতু এখানে টি আমাদের দুইটা, অর্থাৎ 10 থেকে আমাদেরকে 100-তে করতে হবে, সেহেতু কি আমাদেরকে এটাকে সমাকলন কাজ করতে হবে। এখানে ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, এটা সমাকলন তোমাদের ম্যাথের মতো করলেই ডাইরেক্ট আনসারটা চলে আসবে। এটা বইটাও আসছিল কিন্তু। আচ্ছা, এই রিলেটেড ছিল তোমার ধরো হচ্ছে এই অধ্যায়ে, অর্থাৎ তাপগতিবিদ্যায় এগুলো হচ্ছে ম্যাক্সিমাম জিনিস। এছাড়াও কিছু ছোট ছোট অঙ্ক আছে যেগুলো সৃজনশীলে আসার ক্ষমতা রাখে, সেগুলো একটু কষ্ট করে দেখে নিবা। আসো এবার ম্যাথ পার্ট, ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িতের ক্ষেত্রে। স্থির তড়িতের ক্ষেত্রে আমাদের জিনিসগুলা, এই সূত্রগুলো লাগবে। ঘনত্বগুলা সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ, এই সূত্র হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বিভব 5 নাম্বারটা, বিভব ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। তারপর হচ্ছে পরিবাহী ধারকত্ব রিলেটেড কোশ্চেন আসতে পারে, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় রিলেটেড কোশ্চেনগুলো আসতে পারে। এখন আসো দ্বিমেরু ভ্রামক, এই জায়গাটা, এটা তোমাদের সৃজনশীলে প্রায়ই চলে আসে। ঠিক আছে, দেখো দ্বিমেরু ভ্রামক বলতে আমাদের দ্বিমেরুর কন্ডিশন ছিল সমান হতে হবে কিন্তু বিপরীতমুখী হতে হবে, তাই না? তাহলে দেখো 3 কোণা 3টা, এ তে প্লাস, বি তে প্লাস, সি তে মাইনাস। তাহলে বলতে পারো যে এ থেকে সির দিকে একটা আকর্ষণ বল কাজ করতেছে, এ থেকে সি এর দিকে। এটাকে যদি আরো বর্ধিত করি তাহলে যাচ্ছে, তারপরে বি তেও প্লাস, সি তে মাইনাস, তার মানে বি থেকে সির দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এই দুটাকে যদি দুইটা জায়গায় বর্ধিত করি, তাহলে আমরা সি এর জায়গায় 60 ডিগ্রি একটা কোণ করে একটা পাচ্ছি। এখন দেখো এই এসির ক্ষেত্রে আমি একবার ভ্রামক পাচ্ছি, বিসির ক্ষেত্রে একবার ভ্রামক পাচ্ছি। যেহেতু দুইটা ডাইরেকশন দুই দিকে চলে গেছে, একটা এ সি বরাবর চলে গেছে, একটা বিসি বরাবর চলে গেছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের জানি, তাহলে দুইটা ভেক্টর যদি হয়ে যায়, একটা বিসি বরাবর হয়ে যায়, বিসি বরাবর সামনের দিকে এবং এসি বরাবর সামনের দিকে, তখন ওই ভেক্টরের একটা কি কাজ করবে, একটা লব্ধি ভেক্টর কাজ করবে। লব্ধি ভেক্টর তার মাঝখান বরাবর কাজ করবে। তাহলে সেই মাঝখান বরাবর যদি কাজ করে 60 ডিগ্রির অর্ধেক কত, 30। তার মানে আমরা যদি বলতে চাই যে এসি বরাবর ভেক্টরের P1 cos 30, তারপর আবার হচ্ছে বিসি বরাবর হচ্ছে P2 cos 30। এই হচ্ছে, তার মানে এই দুইটা লব্ধি ভেক্টর করে কাজ করলেই তোমাদের এই জায়গাটায় হয়ে যাচ্ছে। তারপর আসো এই অঙ্ক সেম একই ভাবে এটাও করে ফেলবা, একই জিনিস। সেখানে লব্ধি ভেক্টর কি E1 E2/2, অর্থাৎ ভেক্টরের সূত্রটা তোমাদেরকে কাজে লাগাতে হবে, এটাই সেম জিনিস। এখন আসো এই রিলেটেড একটা অঙ্ক তোমাদের সৃজনশীলে চলে আসে। এ এবং বি তে দুইটা বিন্দু দুইটা আধানের একটা মানে স্থাপন করা হইলো, বললো যে একটা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এত হলে বলতে পারে যে কোন বিন্দুতে প্রাবল্যর মান সমান বা কোন বিন্দুতে প্রাবল্যর মান 0, এভাবে জিজ্ঞেস করতে পারে। তাহলে যদি সমান বলা হয়, ধরলাম একটা বিন্দু ধরলাম, ওই যে এখানে মাঝখানে দেখো ডট ধরলাম, এই বিন্দুতে এক্স পর্যন্ত দূরত্বে তোমার এখানে হচ্ছে প্রাবল্য সমান হচ্ছে, তার মানে এক্স পর্যন্ত দূরত্বে এর জন্য ওই বিন্দুতে একটা আমরা প্রাবল্য নির্ণয় করব।
বির জন্য ওই 28 মাইনাস এক্স বিন্দু দূরত্বে আমরা আরেকটা প্রবলেম নির্ণয় করবো, তারপর দুইটা আমরা সমান দেখাই দিব, পরে আমরা এক্স এর মান ইজিলি পেয়ে যাব। তখন আমরা বলতে পারবো যে এ থেকে এত দূরে আর ওইটা থেকে বি থেকে এত দূরে আমাদের প্রাবল্য মান সমান হচ্ছে। তারপর তোমরা এই সমান না দিয়ে তোমাদেরকে প্রাবল্য শূন্য হতে পারে, এটা শূন্য দিয়েও তোমাদেরকে সৃজনশীলে আসতে পারে। এবার আসো ধারকত্ব। ধারকত্ব রিলেটেড দেখো, যেমন ধারকত্ব তিনটা ধারক দেওয়া আছে, তাহলে ওই যে তোমাদের চিরচেনা তড়িতের রোধের মতো প্রথমে সি2 এবং সি3 শ্রেণীতে কাজ করবা, তারপর সি2 এবং সি3 শ্রেণীর ফলটা সি1 দ্বারা সমান্তরালে কাজ করবা, এভাবে ডাইরেক্ট ধারকত্বটা পেয়ে যাবা, তুল্য ধারকত্বটা পেয়ে যাবা। শেষ। এই রিলেটেড আর্থিং এর আনসার তো আমাদের হয়ে গেছে। তো এই ছিল তোমাদের সৃজনশীল পার্টটা। মোটামুটি এই কয়টা টপিকটাই আসলে ইম্পর্টেন্ট, এছাড়াও আরো কিছু কিছু আছে, তোমাদের সৃজনশীলের জন্য এত বেশি টাইম করা হয়নি। তো আজকে চেষ্টা করা হয়েছে তোমাদেরকে যতটুকু সম্ভব এই দুইটা অধ্যায় যে মনোযোগ দিয়েছো, আশা করা যায় যে কিছুটা হলেও উপকৃত হবা। বাসায় তোমাদের কাজ এখন হচ্ছে একটাই, বইয়ের যে উচ্চতর বহু নির্বাচনীমূলক যে ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু শেষ করবা, আর হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেনের মানে যে তোমাদের কোশ্চেন গুলো থাকে, যে অবজেক্টিভ গুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে প্রায় 80টা করে কোশ্চেন দেওয়া আছে সম্ভবত, এই কোশ্চেন গুলো দেখে নিবা, তারপরে দেখবা যে এই চ্যাপ্টারটা মোটামুটি ইজি হয়ে যাচ্ছে। এই ছিল তোমাদের তাপগতিবিদ্যা এবং স্থির তড়িৎ। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। কারো যদি কোনো সমস্যা থাকে, কারো যদি